আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 18 ও 19। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সকাল 8টা বাজে। খানবাড়ির ডাইনিং টেবিলে সবাই সকালে নাস্তা করছে। আজকের নাস্তাটা বর্ণা নিজেই তৈরি করেছে। আবির, আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই তৈরি হয়ে নেমেছে অফিসে যাওয়ার জন্য। তানভীর ছুটি নিয়েছে 1 সপ্তাহের জন্য। হঠাৎ মেঘের শরীরটা খারাপ লাগায় মেঘ তাড়াহুড়ো করে রুমে চলে যায়, যা আবির স্পষ্টভাবে খেয়াল করলো। সেও তাড়াহুড়ো করে নাস্তা সেরে রুমের দিকে যাচ্ছে। আলী আহমদ খান বলল, কিরে আবির, অফিসে যাবি না? ওপরে যাচ্ছিস যে? আবির বলল, তোমরা সবাই চলে যাও আব্বু, আমি একটু পর আসছি বলে আবির রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে দেখে কেউ নেই, কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। আবির সামনে এগিয়ে যেতেই দেখলো ওয়াশরুমের দরজাটা খোলাই আছে। মনে হচ্ছে মেঘ বমি করছে। আবির ছুটে ভেতরে গেল, গিয়ে মেঘকে ধরলো, তার মাথায় পানি দিয়ে তারপর তাকে রুমে নিয়ে শুয়ে দিল। আবির চিন্তিত, এই কয়েকটা দিনে মেঘের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চেহারায় কয়েকটা ব্রণও উঠেছে। আবির মেঘের দুর্বল চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেঘ চোখ খুলে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত চিন্তা করছেন? আমার কিছুই হয়নি। আম্মু বলেছে এই সময় মেয়েদের এরকম একটু হয়। আবির চুপ হয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। মেঘকে সে এই অবস্থায় দেখতে পারছে না, কিন্তু তার কিছু করার নেই, কারণ এই রোগের কোনো ওষুধ তার জানা নেই। মেঘ হঠাৎই ফিক করে হেসে দিল। আবির ভ্রুদয় কুঁচকে তাকিয়ে আছে, বলল, হাসছো কেন? মেঘ বলল, আচ্ছা আহিয়ার আব্বু, আমার এইটুকু অসুস্থতা শুনে তুমি যে এতটা ব্যাকুল হও, যদি আহিয়া হওয়ার সময় আমি যদি মারা যাই? আবির চমকে উঠে দাঁড়ালো। মেঘ আবিরের রক্তাক্ত চক্ষু দেখে ভয়ে ভয়ে বলল, না মানে এমনি বলছি। আবির বলল, নেক্সট টাইম এমনিও বলবে না। আবির মেঘের কপালে একটা চুমু দিয়ে বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? আমি কি অফিসে যাব নাকি আজকে ছুটি নিয়ে বাড়িতে থাকবো? মেঘ বলল, আপনি যান, আমি ঠিক আছি। আবির মেঘের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে রওনা হলো। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। বর্ণা বলল, ননদিনী, রুমে কি আসবো? মেঘ বলল, মজা নিচ্ছিস? আমার রুমে আসার জন্য তোর কি পারমিশনের প্রয়োজন আছে? বর্ণা হাসলো, ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এটা তো তোর একলা রুম না, এটা আমার শ্রদ্ধেয় বড় ভাসুরের রুমও বটে। পর্যায়ে মেঘও হাসলো। বর্ণা বলল, তোর শরীর এখন কেমন? মেঘ, ভালো, আগে তোর খবর বল। বন্যা, আমার আবার কি খবর? মেঘ বলছে, এই যে আমার ভাই তোরটিকে ঠিক মতো খেয়াল আদর যত্ন নিচ্ছে কিনা। বন্যা বলল, তোর যে ভাই, দেখলেই মনে হয় সারাদিন মাথায় করে 1 বস্তা রাগ নিয়ে হাঁটে। মেঘ বলল, কেন বেবি, ভাইয়া কি তোমায় ভালোবাসে না? বন্যা বলল, খুব ভালোবাসে। মেঘ আর বন্যা কথা বলছে, তার মাঝেই তো পাশের রুম থেকে তানভীর বন্যাকে ডাকছে। বন্যা রুমের দিকে গেল, বলল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। বন্যার কথা শুনে তানভীর একটু হাসলো, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বন্যা ফুল, তুমি কোথায় গিয়েছিলে? বন্যা কিছুটা লাজুক হয়ে মাথাটা নেতিয়ে রেখেছে। তানভীর তার কানে একটা চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে বিকেল 5টায় বান্দরবন যাচ্ছি। বন্যা তার বড় বড় চোখ দুটিকে গোল গোল করে তাকিয়ে আছে। তানভীরের অভিব্যক্তি বোঝার সাধ্য তার নেই। বন্যা বলল, হঠাৎ বান্দরবন কেন? কয়েকদিন পরে গেলেও তো চলতো। তানভীর বলল, কেন, কোনো সমস্যা? বন্যা, না মানে মেঘের শরীরটা ভালো নেই, এই বাড়ি থেকে এখন বের হওয়া কেমন দেখায় যেন। তানভীর বলল, সমস্যা নেই, ভাইয়াই বলেছে যেতে। বন্যা, আবির ভাই যেতে বলেছে? তানভীর, আমাদের জন্য 7 দিনের হানিমুন প্যাকেজ ভাইয়াই ঠিক করেছে। এটা আমার ভাইয়া গিফট করেছে বলে পকেট থেকে 2টা 7 দিনের হানিমুন প্যাকেজের বান্দরবনের টিকিট মেলে দেখানো। বর্ণা মৃদু হাসলো, বলল, আমি মনে হয় পৃথিবীতে প্রথম নতুন বউ যে ভাসুরের হাত থেকে হানিমুনের টিকিট পেয়েছি। বিকেল 3টা বাজে। মিম সোফার রুমে বসে টিভি দেখছে। তখনই বাইকের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে বাইকের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবির এসেছে। আবির ভাইয়াকে দেখে সাথে সাথে টিভিটা অফ করে দিয়ে নিজের রুমের দিকে ছুটলো। আবির ভাইয়া দেখলে নিশ্চয়ই এখন ধমক দেবে, বলবে, দুপুরবেলা টিভির রুমে কি করিস? মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মেঘ ও আদি সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। নিচে কাউকে না দেখে আবির সরাসরি নিজের রুমের দিকে গেল। যাওয়ার সময় তানভীরের রুমটার দিকেও তার চোখ পড়ল। দরজাটা ভেরানো।
তানভীরের সাথে একটু দেখা করা প্রয়োজন। কিন্তু এখন তো সরাসরি তানভীরের রুমে ঢোকা যায় না। এখন তানভীর ছাড়া ওই রুমে বন্যাও থাকে। তাই আবির নিজের রুমের দিকে গেল। আবির রুমের দরজাটা মৃদু ধাক্কা দিল। সামনে তাকিয়ে দেখল বিছানায় তার মেঘ শুয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে। কিন্তু এ কি, মেঘ বই পড়ছে আর কাঁদছে কেন? আবির ছুটে গেল মেঘের দিকে। কি হয়েছে তোর মেঘ? মেঘ আবিরের শব্দ পেয়ে চোখ তুলে তাকালো। আবির মেঘের রক্তলাল চোখের দিকে তাকিয়ে উতলা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কি বলেছে বল আমায়। কিরে, কথা বলিস না কেন, বল। মেঘ আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। আবির তো মেঘের কান্না দেখে স্তব্ধ হয়ে গেছে। কি হয়েছে তোর মেঘ, কেন এইভাবে কাঁদছিস? আবির বারবার মেঘকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর, বলবি তো? অসুস্থ লাগছে, ডক্টর ডাকবো? কিরে মেঘ, কথা বল। মেঘ কাঁপা কাঁপা আঙুলে উপন্যাসের বইয়ের দিকে দেখিয়ে দিল। আবির বইটাকে হাতে নিয়ে উল্টো পাল্টো করে দেখে বলল, বইয়ে কি হয়েছে? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে আধো আধো কণ্ঠে বলল, গল্পের নামটা শুনে ভালো লেগেছিল তাই পড়তেছিলাম, কিন্তু গল্পের নায়ক জয় আমির মারা গেছে। আমার খুব কষ্ট হচ্ছে আবির ভাই। আবির শান্ত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বলল, তোর মতো বোকা মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। গল্প পড়ে কেউ এভাবে কাঁদে? তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। গল্পের নায়ক মারা যাওয়ায় তুই এভাবে কাঁদছিস, আর আমি যদি মারা যাই তাহলে কি করবি? সাথে সাথেই মেঘ হুঙ্কার দিয়ে আবিরের মুখ চেপে ধরল। বলল, কি বলছেন এসব? আর কখনো এইসব বলবেন না, বলে মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির মৃদু হাসল। আবিরও মেঘকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সময় দুজনে চুপচাপ থেকে হঠাৎ মেঘ বলল, ছাড়েন আমায়। আপনার জন্য খাবার কি ওপরে নিয়ে আসবো নাকি নিচে যাবেন? আবির বলল, কোনোটাই না, আমি অফিস থেকে লাঞ্চ করে এসেছি। মেঘ বলল, আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? কালে তুমি অসুস্থ দেখে গেলাম, তাই মনটা ভালো লাগছিল না। আরও আগেই চলে আসতাম, কিন্তু ক্লায়েন্ট মিটিংটা একটু লেট করে শুরু হয়েছিল। তোমার এখন কেমন লাগছে? মেঘ, ভালো, যান ফ্রেশ হয়ে আসেন। আবির, তানভীর কি রুমে আছে? ওরা ট্রিপে যেতে রেডি তো? তুমি কিছু জানো? মেঘ বলল, বেবি একটু আগে এসেছিল, বলেছে সব রেডি আছে। আবির বলল, বেবিকে এবার ভাবি বলা শেখো, ও তোমার বড় ভাইয়ের বউ। মেঘ বলল, বলতে তো চাই কিন্তু মনে থাকে না। আবির আরেক দফা হাসলো। আবিরকে হাসি দেখে মেঘও হাসলো। আবির মেঘের কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরে কড়া রোদের দিকে তাকিয়ে আছে। সে আজকাল একা একাই হাসে। এই যে এখন সকালে কিছু স্মৃতি মনে করে একা একাই হাসছে। সকালে মাহমুদা খান ও তার ফ্যামিলি নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। যার সময় আরিফ মিমের সামনাসামনি পড়তেই সবার অগোচরে মিমকে চোখ মেরে ফিসফিসিয়ে বলেছে, তো বোন আমার, আবার দেখা হবে। হতবিহল চোখে আরিফের দিকে যাওয়ার পানে তাকিয়েছিল। আজকাল আরিফকে দেখলে মুখে কোনো কথাই আসে না তার। সম্পর্কটা প্রথমের মতো থাকলে হয়তো এখন মিম কয়েকটা কটু কথা শুনিয়ে দিত। আরিফ যাওয়ার পরে মিমের অনেকক্ষণ দরজা বন্ধ করে নিজের রুমের ফ্লোরে বসেছিল। বাড়িতে তার নিজের লোকেরা সবাই আছে, তাও আজ কেন জানি বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে কি যেন নেই, কেউ যেন নেই। এখন মিম বেলকনিতে দাঁড়িয়ে দুপুরের রোদের দিকে তাকিয়ে ভাবছে, যদি সে এখন দেখতো আরিফ খানবাড়ি গেট দিয়ে ঢুকছে, এসে তাকে বলছে, মিম তোর জন্য মনটা ছটফট করছিল তাই চলে এসেছি। মিম হাসলো আর মনে মনে বলল, কি বোকা বোকা চিন্তা ভাবনা হয়েছে তোর মিম। তানভীর বলল, বন্যা, এই বন্যা, তোমার কি এখনো দুপুরে রেস্ট নেওয়া হয়নি? বেলা 4টা বাজে, 5টায় ট্রেন, আমাদের রেডি হতে হবে তো। বন্যা বলল, আর একটু ঘুমাতে দেন প্লিজ, রাতে ঘুম হয়নি কাল।